আসসালামু আলাইকুম। এনসিপি আর জামাতের জোট, এটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে পুরান খবর। তো এই এনসিপির এই জোটটা গঠন করার সময় নাহিদ ইসলাম বলেছেন বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামাতের সঙ্গে জোট। তো জামাতের সাথে ওদের জোট হয়েছে, যে জোটের হওয়ার আগে এই এনসিপির নেতৃবৃন্দ জামাত সম্পর্কে কি বলেছিল এগুলো আমরা একটু একটু দেখি। জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। নাসিরউদ্দিন পাটোয়ারি। জামাত কি কোনো ইসলামী দল তা সঠিকভাবে জানি না এবং মনেও হয় না। হাসনাত আব্দুল্লাহ। জামাতের কার্যক্রম এরশাদের মতো। হান্নান মাসুদ। জামাতি ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন। সারওয়ার তুষার। জামাত আসলে কোনো ধরনের গণমানুষের দল নয়, জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট। সামান্তা শারমিন। জামাত ইসলামী পিয়ার পদ্ধতি আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। নাহিদ ইসলাম। এই জিনিসগুলো জাস্ট কিছুদিন আগে পর্যন্ত আমাদের এনসিপির নেতৃবৃন্দ মনে করতেন। তো এনসিপির নেতৃবৃন্দ মনে করতেন এবং জামাতকে তারা আসলে কেউ পছন্দ করেন না বলে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন এবং এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের ৭১-এর ভূমিকার জন্য কথাবার্তা বলেন। তারা বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন যে যদি আওয়ামী লীগের ফ্যাসিস্টের কারণে যদি বিচার হয়, জামাত কেন এর থেকে বাইরে থাকবে। তো জামাত এইসব কথাবার্তা যখন বাজারে খুব চলছিল, ঠিক তখন জামাত ইসলামীর পক্ষ থেকে গোলাম পরোয়ার তিনি বলেছিলেন, জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা নিও না। তো জামাত ইসলামীর সাথে এনসিপির এই ধরনের একটা কি বলা যায় যে বৈরী সম্পর্ক দেখে অনেকেই অনেক কিছু ভেবেছিলেন। অনেকেই ভেবেছিলেন যে এনসিপি হয়তো জামাত বিরোধী একটা দল বা জামাতের সাথে তাদের আসলে মিলমিশ নেই। কিন্তু আসল সত্য কথাটা হচ্ছে এনসিপি জামাতের তৈরি। এনসিপির যে নাহিদ ইসলাম, ওর সম্বন্ধে ডাক্তার সায়ন্ত বিভিন্ন টক শোতে উনি করেন, উনি বলছিলেন যে তাহের অর্থাৎ জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের তাকে বলেছিলেন যে নাহিদকে দেখিয়ে বলেছিলেন নাহিদ ওদের তৈরি। তো নাহিদ ওদের তৈরি। নাহিদের হাবভাব কথাবার্তায়, ওনারা মুখে যেটাই বলুক না কেন, হাবভাব কথাবার্তায় তারা সবসময় জামাতের পক্ষেই ছিলেন, জামাতের অবস্থানকেই তারা শক্তিশালী করেছেন এবং জামাতও তাদেরকে শক্তিশালী করেছে। অর্থাৎ জামাত তাদের এই পকেটটাকে সকলের সামনে জাহির করতে চেয়েছে, কারণ জামাতের যে বদনামগুলো আছে সেই বদনামগুলো কাটানোর জন্য। ৭১-এর মুক্তিযুদ্ধের যে বদনাম সেটা জামাত কোনোদিনই কাটাতে পারবে না। তারা যদি আরও ১০০ বছর পরে হয় তাদেরকে এই বদনাম শুনতেই হবে, তারা যতদিন টিকে থাকবে তাদেরকে এই বদনাম শুনতে হবে। তাই তারা চাচ্ছিল যে তাদের বদনাম কাটানোর জন্য একটা গ্রুপ তৈরি করতে, যারা তাদের পক্ষে বয়ান তৈরি করবে। বয়ান তৈরি করার পরে প্রথম তারা জামাতের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলবে, কিন্তু এক পর্যায়ে তারা তাদের বয়ান তৈরি করবে। যাই হোক, বাপের সাথে পাল্লা না নিতে বলা সেই সন্তানদেরকে, যেই সন্তানদেরকে উনি বলেছিলেন সেই সন্তানেরা বাপের সাথে ফেরত এসেছে। অর্থাৎ বাপের সাথে কিছুদিন বেয়াদবি করলো, বাপ সেই বেয়াদবি মাফ করে দিয়েছে, কারণ বাবাই বলেছিল বেয়াদবি করতে। তো এখন তারা এক হয়েছে। এক হওয়ার পরে তাদের আক্তার বলছে ছোটবেলায় বাবার মুখে জামাতের কথা শুনলে অন্যরকম ভালো লাগা কাজ করতো, অর্থাৎ অরিজিনাল চেহারায় ফেরত আসছে। যে বাবার কাছ থেকে সে শুনে তার কাছে খুব ভালো লাগতো জামাত ইসলামীকে। তার চেহারা, ছবি সুরত, আচার আচরণ সব জামাতের মতো, কিন্তু মানে কথাবার্তায় সে জামাত বিরোধিতা অব্যাহত রেখেছিল শুধুমাত্র আপনাকে ধোকা দেওয়ার জন্য। তো তারা একসাথে হয়ে গেছে। তো আবার সামান্তা শারমিন, তারও অবয়ব, তার যে ড্রেস আপ সেটা জামাতের ড্রেস আপ। সে কি বলছে, বাংলাদেশে যখন ঐক্য হয়ে যাওয়ার পর বাংলাদেশ জামাত ইসলামী নির্ভরযোগ্য মিত্র না, তার রাজনৈতিক অবস্থান বা দর্শন কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চোকাতে হয় বলে আমি মনে করি। তো এই হচ্ছে যে জামাত এবং এনসিপির রসায়ন। জামাতের এনসিপির যে ছেলেগুলো আছে এর 90% হচ্ছে যে জামাত থেকে তৈরি হওয়া, বা জামাত তাদেরকে এনসিপিতে দিয়েছিল, দিয়ে এখন জামাত তাদেরকে ফেরত নিচ্ছে। আসলে জামাত কেন তাদের ফেরত নিচ্ছে? জামাত ফেরত নেওয়ার কারণ,
জামাতের যে পারপাসটা দরকার ছিল এনসিপির মাধ্যমে, সেই পারপাসটা মানে অলরেডি তাদের সার্ভ হয়ে গেছে। অর্থাৎ সরকারের উপর তাদের যে কর্তৃত্ব দরকার ছিল সেই কর্তৃত্ব তারা নিয়ে নিয়েছে। তো এনসিপিকে আপাতত দরকার নেই। আর এনসিপির ছেলেগুলোর নিরাপত্তা দরকার। এই এনসিপির ছেলেগুলোকে যদি এই ছেলেগুলোকে নিরাপত্তা না দেয়, জামাত তার শিবিরের বা তার অঙ্গ সংগঠনের লোকজনকে পরে কিভাবে বুঝ দিবে যে একটা বিপদে ফেলে এই লোকগুলোকে তারা তাদের পক্ষ নিয়ে কাজ করার জন্য অন্য দলে পাঠিয়েছে, পাঠানোর পরে তারা নিরাপদ না, এটা দেখার পরে হয়তো বা অনেকেই জামাতকে বিশ্বাস করবে না, জামাত করার লোকজন বিশ্বাস করবে না। সেই জন্য তাদেরকে ফেরত নিতে হবে। ফেরত নেওয়ার জন্য তাদের এখন একটা রাস্তা, অর্থাৎ এই এনসিপির ছেলেগুলোকে ফেরত নিয়ে এই এনসিপির ছেলেগুলোকে উধাও করে দেওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে যে নির্বাচনটা বৈতরণী পার হওয়ার জন্য তাদেরকে আস্তে করে তাদের ছায়াতলে নিয়ে আসা, এবং ছায়াতলে নিয়ে আসার পর আস্তে আস্তে যদি কারো লাইফ রিস্ক মনে হয় বা ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা তৈরি হবে বলে মনে হয়, জামাত তাদেরকে আস্তে করে দেশের বাইরে পাঠিয়ে দেবে। তাদের নির্দিষ্ট কিছু দেশ রয়েছে, পাকিস্তান, তুরস্ক এখন তাদের দেশ, দুবাই, এইসব দেশে তারা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিয়ে তারা তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিবে। আর জামাত এইটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে ভবিষ্যতে জামাতে আরও প্রচুর লোকবল জামাতের হয়ে লাইফ রিস্ক নিতে পারে। তো এই এনসিপি সম্পর্কে আমাদের যাকে জামাত এবং তার সমর্থিত লোকজন ফজু পাগলা বলে, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি একটা কথা বলেছিলেন 24শে নভেম্বর 2025, যারা এনসিপি এবি পার্টি করে তারা সবাই জামাত। এনসিপি হলো অভিনেতা, জামাত হলো ডিরেক্টর। কথাটা সত্য। নির্বাচনে আগ মুহূর্তে ডিরেক্টর তার এন্ডিং নিয়ে আসছেন, অর্থাৎ এনসিপির শেষ পরিণতি নিয়ে এসছেন, অর্থাৎ বাপ ছেলের মিলন দেখিয়ে দিয়েছেন। বাপ ছেলের মিলন দেখিয়ে দিয়ে তারা এনসিপিকে আসলে বাংলাদেশের রাজনীতি থেকে ভেনিশ করে দেবেন। কারণ এনসিপির লোকগুলোকে শেষ পর্যন্ত তারা জামাতে যোগদান করবে। অলির মতো লোক জামাতে এসেছে। অবশ্য অলিকে কখনোই আমার কাছে সঠিক রাজনীতিবিদ মনে হয়নি, কিন্তু তার কথাবার্তা এবং ডাটভাট গত 25 বছর ধরে লিখেছিলেন বলে মনে করেছিলাম যে অলি আহমেদ হয়তোবা সত্যি উনি ওনার নীতিতে অটল, কিন্তু মানুষের চরিত্র কোনো না কোনো প্রকাশ পায়। অলি আহমেদের চরিত্রে প্রকাশ পেয়েছে। আখতারুজ্জামান রঞ্জন, মেজর আখতার, সে তো জামাতেই যোগদান করেছে। এরকম বহু ধরনের মুক্তিযোদ্ধা রয়েছে যাদের কখনোই জামাতে যোগদান করার কথা না, কিন্তু মানুষের চরিত্র কখনো না কখনো প্রকাশ পায়, তো চরিত্রে প্রকাশ পেয়ে যাচ্ছে। তো এই যে এনসিপি দলটাকে জামাত তার ভিতরে ধারণ করে এর পরবর্তীতে, অর্থাৎ জামাতের কার্যক্রম তাদের যদি রাজনৈতিক উদ্দেশ্য যাকে দিয়ে যেভাবে খুশি সেভাবে বাস্তবায়ন করা যায়, এনসিপিকে তারা লোক সাপ্লাই দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতো, তাদের কথাবার্তা বলতো, তারা যেটা চাইতো, অর্থাৎ তাদের যে ন্যারেটিভ তৈরি করা দরকার ছিল সেই ন্যারেটিভটা তারা এএনসিপি এবং অন্যান্য যেমন ইনকিলাব মঞ্চ, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরকম যেসব আপ বাংলাদেশ, পুসাব, এইসব যেসব সংগঠন রয়েছে, এই সংগঠনের মাধ্যমে জামাত তার ন্যারেটিভগুলো বাজারে ছাড়তো। বাজারে ছাড়ার পর যেটা দেখা যেত বাজারের লোকজন খাচ্ছে বা তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হচ্ছে, তারা সেটাই শেষ পর্যন্ত ধরে রেখে তারপর তারা সেখান থেকে সরে আসতো। জামাত সরাসরি কোনো কিছু করতো না। তারা নিজেদেরকে এভাবে নিজের থেকে নিরাপদ দূরত্বে রেখে তারা তাদের সব উদ্দেশ্য বাস্তবায়ন করে যাচ্ছিল। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটাই যে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো না কোনো জায়গা থেকে এই জিনিসগুলো অ্যাড্রেস হচ্ছে এবং কোনো না কোনোভাবে জনগণের সামনে প্রকাশ হচ্ছে। প্রকাশ হওয়ার পর জামাত আস্তে আস্তে সরে আসছে। আবার নতুন করে তারা নতুন কোনো ন্যারেটিভ তৈরি করছে অথবা নতুন কোনো দোকান খুলছে। ইনকিলাব মঞ্চের হাদিকে দিয়ে তারা যে দোকানটা খুলেছিল, তাদের জামাতের রাজাকারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধকে সাইড করা, 24কে এগিয়ে নিয়ে যাওয়া, তারা বৈষম্য বিরোধী আন্দোলনকে দিয়েও তাই করার চেষ্টা করেছে, তারা এবি পার্টিকে দিয়ে তাই করার চেষ্টা করেছে। তাদের একটা জায়গায় তারা স্থির। তারা 71কে ভুলিয়ে দেওয়ার জন্য তারা যত কিছু করা থাকে সব করছে, এবং 71-এর যারা রাজাকার ছিল, দেশদ্রোহী ছিল, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, সেই চক্রটাকে তারা বাংলাদেশের মানুষের কাছে নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সব জায়গাতে দেখবেন যে এই জায়গাটা যখন মানে এক জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তাদের আচার আচরণ, ইসলাম ধর্মটা কোনো ফ্যাক্টর না, ইসলামিক দল আরো অনেক আছে, কিন্তু তারা কেউ এসে
একাত্তরকে নিয়ে কেউ একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা কেউ করেনি, বা একাত্তরের সম একটা বিষয়কে তারা অন্য কিছুর সাথে তারা কনফ্লিক্টে যায়নি। একাত্তর একাত্তর, কিন্তু একমাত্র জামাত ইসলামী গিয়েছে, কারণ একাত্তরে জামাত ইসলামের ভূমিকা সবাই জানে, সবাই একাত্তরে জামাত ইসলামের ভূমিকাকে ঘৃণা করে। আর তাই এই ঘৃণাটাকে তারা যাতে ভালোবাসায় রূপ নেওয়া যায়, সেই জন্য তারা এমন একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। তারা একাত্তরকে চব্বিশকে একাত্তরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, মুক্তিযোদ্ধাকে জুলাই যোদ্ধা দিয়ে দাঁড় করিয়েছে, মুক্তিযুদ্ধের শহীদকে জুলাই শহীদ দিয়ে দাঁড় করিয়েছে। বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে, হ্যাঁ বিএনপি প্রচুর চাঁদাবাজি করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিএনপি তো ক্ষমতায় না। কিন্তু তারা বিএনপিকে এমনভাবে উপস্থাপন করছে যেন একমাত্র বিএনপি খারাপ, দেশে যদি ভালো লোক থাকে একমাত্র তারাই রয়েছে, ভালো দল থাকলে তারাই রয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে বিএনপির আমলে দুর্নীতি হয়েছে, সেই আমলে সরকারে জামাত ইসলাম সেই সরকারের অংশ ছিল, জামাত ইসলাম সেটা দায় নিতে রাজি নয়। অর্থাৎ জামাত ইসলাম খারাপ কোনো নিজের খারাপের যেমন দায় দিতে তারা রাজি নয়, নিজের খারাপকে তারা ঢেকে দেওয়ার চেষ্টা করে ভালো কিছু সামনে এনে, ঠিক তেমনইভাবে অন্যের সাথে থাকার পরে যদি কোনো কিছু খারাপ হয় সেই দায়টা ওদের উপর চাপিয়ে দিয়ে তারা ভালো চাকার চেষ্টা করে। এই ধরনের একটা খারাপ দল বাংলাদেশের রাজনীতিতে এখন দাপিয়ে বেড়াচ্ছে। এই দলটার বিরুদ্ধে যদি এখনই জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, এই দল বাংলাদেশের রাজনীতিকে ছারখার করে দেবে, প্রত্যেকটা দলকে ছারখার করে দেবে। আওয়ামী লীগ গত 17 বছর নিষ্পেষণ করে, নিপীড়ন করে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করার চেষ্টা করে, এক না এক তন্ত্র গঠন করার চেষ্টা করেছিল, সেটা পারেনি। তখন হয়তো জামাতকে আমাদের দরকার ছিল, কারণ একটা খারাপের বিরুদ্ধে একটা খারাপ যদি না থাকে সেক্ষেত্রে হয়তো বা খারাপটাকে দমন করা যায় না, ভালো দিয়ে কখনোই খারাপ দমন করা যায় না, কারণ তখন ভালোটা খারাপের সাথে পারে না। কারণ খারাপ এমন খারাপ কাজ করে, ভালোরা হয়তো বা সেই খারাপ কাজটা করতে পারে না, সেই জন্য খারাপ জিনিস দরকার ছিল। এই জামাত সেই সময় বাংলাদেশের মানুষ জামাতকে যদি সরাসরি যদি জামাত নেতৃত্বে থাকতো, মানুষ হয়তো বা সেই আন্দোলনে যেত না, এটা 100% নিশ্চিত। জামাত সেটা জানে। জামাত যেহেতু আড়ালে আবডারে থেকে তার খারাপটা দিয়ে সেই আওয়ামী লীগ নামক খারাপ সরকারটিকে উৎখাত করতে সহায়তা করেছিল, তখন বাংলার মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দল সবাই এটাকে সমর্থন করলো। এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত জামাতের ব্যাপারে সতর্ক থাকা এবং জামাতের বিরুদ্ধে প্রত্যেকেরই ঐক্য গড়ে তোলা। কারণ জামাতের কাছে বিদেশি ফান্ডিং আসছে, সেই ফান্ডিং এর বলে তারা সারা বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে। তারা বিভিন্ন লোকজনকে টাকা পয়সা দিয়ে এবং কি বলা যায়, চ্যারিটিমূলক কাজকর্ম করে তারা জনগণকে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু ক্ষমতায় আসার পর তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। তারা রাজাকারদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করবে, মুক্তিযুদ্ধকে বাংলাদেশ থেকে, মুক্তিযুদ্ধের যত ধরনের নেগেটিভ জিনিস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল জিনিস, সেটাকে তারা ডাউন করে দেবে এবং তারা এমনভাবে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করবে যেন মনে হবে যে মুক্তিযোদ্ধারাই ছিল দোষী, জামাত ইসলাম, রাজাকার, গোলাম আজম, নিজামী, মুজাহিদরা তারাই ছিল সঠিক। তো প্রত্যেককে অনুরোধ করব, এই এনসিপি কে যেমন যে দোকানগুলো ছিল, এনসিপি নামক যে দোকানগুলো ছিল জামাতের, সেগুলো এখন বর্তমানে এক ছাতার তলে এসেছে এবং এই দোকানগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন এবং প্রত্যেকে সঠিক চিন্তাটা করবেন। নির্বাচনের সময় জামাত সহ এই যে একটা দুষ্ট চক্র, এটাকে পরিহার করবেন। ধন্যবাদ।